আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বাঁধন গল্পের প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি, অসহ্য লাগছে। ন্যাপকিনটাও বোধহয় ড্যামেজ হয়ে আসছে। সময়টা হয়তো 11:30 ছুঁই ছুঁই। বরটা আসারও কোনো খবর নেই। চৈত্র মাসের প্রায় শেষ দিক চলছে। আজকে হয়তো কালবৈশাখী ঝড় উঠতে পারে। আমার আবার ঝড়ের সময় ভয়টা একটু বেশি লাগে। আজকে বিয়ের প্রথম রাত। মানুষটাকে আজই প্রথম দেখেছি বিয়ের সময়, আর দেখা হয়নি। বাবাই বিয়ের সব কথা পাকাপোক্ত করেছেন। বাবার প্রতি বিশ্বাস ছিল এবং আছে। তিনি আমার জন্য কোনো খারাপ মানুষকে চুজ করতে পারেন না। তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষত্বের প্রভাবটা ঘটায় তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস তো আর করা যায় না। খুব অস্বস্তি লাগছে। সেই 11টা বাজে এই বদ্ধ ঘরটায় আমায় রেখে গেছেন আমার ননদী। তার আচরণটাতে বুঝতে পেরেছি 8-10টা ননদের মতো তিনি নন। বাকিটা পরে বোঝা যাবে। মনে আশঙ্কা, শরীরটাও ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অচেনা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর, যদিও আমারও আছে তার প্রতি। তবুও সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ঘড়ির কাঁটা এখন 11:50। বাহিরে ঝুম বৃষ্টির সাথে অতিবেগে বাতাসও বইছে। একলা ঘরে বসে আছি। ঘরটা মোটামুটি ভালো করেই ফুল দিয়ে সাজানো। খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের। হুট করেই ঘরের দরজাটা খুলে কেউ একজন কাকবেজা হয়ে রুমে প্রবেশ করলো। হাতে একটা বক্স আর একটা শপিং ব্যাগ। দেখেই বুঝতে পারলাম এতক্ষণ যার জন্য একলা ঘরে অপেক্ষা করছিলাম উনি সে মানব। আমার হাতে শপিং ব্যাগ দিয়ে বলে উঠলো, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। মুখ দিয়ে কিছু না বলে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে আসলাম। ব্যাগটা খুলে দেখলাম একটা সুতির ওয়ান পিস জামা, সাথে একটা প্লাজো, সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেট খুলে দেখি যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। তোমরা জানো তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়া অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো। আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম 1x কে নিয়ে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সাররা। আর এই আর্নিং প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদেরকে ফ্রি স্পেনের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ। তাই যদি তুমি এখনো এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। কমেন্ট বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করো। লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও। আর হ্যাঁ, অবশ্যই পুরস্কার পেতে প্রোমো কোড রিদওয়ান এফ ব্যবহার করে রেজিস্ট্রেশন করো। তোমার পুরস্কার তুমি লোকাল ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে, অথবা উপার্জিত অর্থ বিকাশ এবং নগদের মাধ্যমে খুব দ্রুতই উত্তোলন করতে পারবে। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে 1xbet অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ব্যবহার করে বোনাস পাও। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝলো কি করে? আর কিছু ভাবতে পারবো না। বেরিয়ে জিজ্ঞেস করে নিলে জানা যাবে। এই মুহূর্তে আমার কাজ আমি করি। চেঞ্জ করে এসে দেখি উনি ভেজা জামা চেঞ্জ করে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছেন, সাথে একটা লুঙ্গি পরেছেন। পুরোই বাঙালি। বডিটাও জোস বানিয়েছে। শ্যাম বর্ণের মানুষটা। মুখে তেমন দাড়ি নেই, থুতনিতে হালকা কিছু দাড়ি ছোট ছোট। ফোনে কি যেন করছিল। আমি একটু গলা খাকারি দিলাম। উনি বললেন, এভাবে গলা খাকারি না দিয়ে মুখ দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা? আমি বললাম, না তেমন কিছু না। উনি বললেন, তাহলে? আমি বললাম, কিছু না। উনি বললেন, কিছু বলবে? আমি বললাম, হুম। উনি বললেন, বলো। আমি বললাম, আমার যে ওটা লাগতো আপনি বুঝলেন কি করে? উনি বললেন, বিয়ের সময় তোমার অস্থিরতার দ্বারাই বুঝতে পেরেছি। আমি বললাম, অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকে ছিল। উনি বললেন, তবে বসতে আনইজি ফিল করাটা? আমি বললাম, হুম। বসা থেকে উঠে টেবিলের উপর থাকা বক্সটা খুলে আমায় কাছে ডাকলো। একটা কেক রাখা। উনি বললেন, শুভ জন্মদিন মিস হনু। অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা জানলো কি করে, যেখানে আমি নিজেই ভুলে গিয়েছি আজ আমার জন্মদিন? পরপর দুইটা বিস্ময় আমাকে বিস্মিত করে দিয়েছে। উনি বললেন, সরি, তোমাকে একটু বেশি ওয়েট করতে হয়েছে। শুধু কেকটা হলে বন্ধুদের বললে ওরা নিয়ে আসতো, তবে তোমার অতি প্রয়োজনীয় জিনিসটা তো ওদের দিয়ে আনতে পারি না। অবাকের স্বরে বললাম, আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন? উনি বললেন, নিকাহ নামা স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল। ভাবলাম আজ রাতটা এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে। লোকটার কথা বলার অঙ্গিভঙ্গি দেখছি আর অবাক হচ্ছি। অবাক হওয়া কি সত্যের, নাকি তাকে আমার মনে ধরেছে? কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিলাম। উনি বললেন, শোনো, ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমানোর দরকার। আমি বললাম, আপনি ঘুমাবেন না? উনি বললেন, হুম। তারপর দুজন ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বলার ভাষা আমার নেই। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বলার ভাষা আমার নেই। লোকটা কোলবালিশটাকে জড়সড়ভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে এটাই তার স্ত্রী, আমি কেউ না। তবে যাই হোক, অসম্ভব
অসম্ভব লাগছে, ইচ্ছে করছে গালে একটা চুমু খাই, বাট খাইতে পারছি না। উঠে ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসিং টেবিলের সামনে বসে আছি আর গুনগুন করে গান গাইছি। নিজেকে অনেকটা খুশি খুশি লাগছে, কেন লাগছে জানি না। সকাল 6টা বেজে 30 মিনিট। লোকটা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা খেতে বলল, কিন্তু তিনি খেলেন না। শাশুড়ি মা কাজ করছে, উনি আমাকে ডেকে ওনার পাশে বসালেন। শাশুড়ি মা বললেন, খারাপ লাগছে নাকি বৌমা? আমি কিছুটা কাঁপা কাঁপা গলায় বললাম, না, নতুন জায়গা, নতুন মানুষ, কাউকেই চিনি না। শাশুড়ি মা আসার পর থেকে এই প্রথম বাক্যের কথাটি আমার সাথে বলল, তাও কি একটা প্রশ্ন। শাশুড়ি মা বলল, বুঝলে বৌমা, তুমি হয়তো মুখে না বলছো, তবে আমি বুঝতে পারছি। এক সময় আমিও তোমার এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম। আমারও মনের মাঝে একটা জড়তা কাজ করেছে। একটা সময়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার ছেলেটাকে নিয়ে বেশি ভাবতে যেও না। শাশুড়ির চেহারার দিকে তাকিয়ে রইলাম। কি বললেন উনি, বুঝতে চেষ্টা করছি। শাশুড়ি মা বললেন, বুঝতে পারোনি তো? জানো, আমার ছেলেটা অতি দুষ্টু, আবার গম্ভীর। ওকে বোঝা আমার বড় দায়। কোনো দায়িত্বে তার বাবার দিক থেকে কম নয়। বাড়ির সবটা সে সামলে নিতে পারবে, তুমি শুধু ঘরটা সামলাতে পারলেই হবে। ধীরে ধীরে সব বুঝে যাবে। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি পোষণ করলাম। শাশুড়ি মা বলল, ওই যে লবণের কৌটাটা দাও তো। আমি লবণের কৌটা এগিয়ে দিলাম। শাশুড়ি মা বলল, শোনো বৌমা, আমার ছেলেটা রুটিগুলো পাতলা আর গোল, সাথে নরম খেতে পছন্দ করে। তাই ও খেতে আসলে তারপর তা দিয়ে গরম গরম খেতে দিবা। আজকে বলে দিলাম, মনে রাখবে কথাটা। সে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সেন্সিটিভ, নিজের মতো করে খায়। লোকটার ব্যাপারে এই প্রথম কোনো কথা জানলাম। শাশুড়ি মায়ের কথা শুনে বুঝলাম শাশুড়ি মা আমার থেকেও বেশি শিক্ষিত, ভালোও বটে। না হয় এরকম সান্ত্বনা হয়তো কোনো শাশুড়ি তার পুত্রবধূকে প্রথম দিনে দেয় না। ওনার কথাগুলো শুনে মনের মাঝে থাকা ডিপ্রেশনগুলো কিছুটা কমেছে। হুট করে একটা বাচ্চা মেয়ে, বয়স 6 কি 7 হবে, দৌড়ে এসে আমার হাত ধরে বলল, ওই উঠো। শাশুড়ির সামনে বসা আমি। শাশুড়ি মা বলল, তুমি এটা কি করছো? পিচ্চি মেয়েটা বলল, ওই সতীন, তুমি কোনো কথা বলবা না। আমি আমার ছেলের বউকে নিয়ে ঘুরবো, তুমি কথা বলার কে? শাশুড়ি মা বললেন, যাও বৌমা, ওর সাথে যাও। ও হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলের মা, অর্থাৎ তোমার ননদির মেয়ে। পিচ্চি মেয়েটা বলল, তোমাকে আর ইন্ট্রোডাকশন দিতে হবে না, আমি আমার পরিচয় জানি, চলো তো মামি। মেয়েটার মুখের ভাষা আর মাধুর্যতা দেখে আমি অবাক। কত সুন্দর করে কথা বলে এতটুকু বাচ্চা একটা মেয়ে। আমি বললাম, তোমার নাম কি গো আম্মু? মেয়েটা বলল, সাদিয়া ইসলাম স্বপ্নীল, মামা আমাকে নীলু বলে ডাকে। তবে তুমি যে আম্মু বললে না, মামাও বেশি সময় আম্মু বলেই ডাকে। আমি বললাম, আর আমার নাম? আমাকে ধমক দিয়ে বলে উঠলো, অনুরিমা। আমি বললাম, তুমি জানলে কি করে? পিচ্চি মেয়েটা বলল, তোমাকে প্রথম দেখতে আমি আর আম্মুই গিয়েছিলাম। জানো, মামা আম্মুকে জিজ্ঞেস করেনি তার পছন্দ হয়েছে কিনা তোমাকে। আমাকে জিজ্ঞেস করেছিল যে মামি হিসেবে তোমাকে পছন্দ হয়েছে কিনা। তুমি তো আমাকে চেনার কথা, কিন্তু চিনলে না। চিনবেই কি করে? বাবু, তার কি লজ্জা? লজ্জায় তো উনি মাথাটাও তুলতে পারে না। কোনো কথা না বলে এই পাকনা বুড়িটার কথা শুনছি আর অবাক হচ্ছি। মুখ বাঁকা করে বলল, কি মামাকে খুঁজছো? আমি লজ্জা পেয়ে বললাম, না তো। এইটুকু বাচ্চা মেয়েটা আমাকে কি লজ্জাটাই না দিল। ও বুঝলো কি করে আমার মন তাকে খুঁজছে? তখনই ননদি রুমে ঢুকতে ঢুকতে বলল, খুঁজেও লাভ নেই, ভাই আমার এখন প্রচন্ড ব্যস্ত। বাসায় সাধারণ কোনো মেহমান আসলে সে কোনো খাতিরদারিতে কমতি রাখে না। সেখানে তো তোমার বাড়ি থেকে নতুন মেহমান আসবে, এখানে কোনো কমতি রাখবে কি করে বলো তো ভাবি? ননদির হাতে একটা নাস্তার ট্রে। আমি বললাম, মানে উনি তো বোধহয় নাস্তাটাও করেনি। ট্রেতে রাখা একটা পিঠা হাতে নিয়ে বলল, নীলু, আগে তুমি নাস্তা করো, আমার মামা খিদে সহ্য করতে পারে না, ঠিকই খেয়ে নিবে। আমি বললাম, ও রুমে নীলুর সাথে কথা বলছি, ভালোই লাগছে পুচকিটার কথাগুলো শুনতে। জিজ্ঞেস করলাম, তোমাকে এতটা সুন্দর করে কথা বলা শিখিয়েছে কে? সে বলল, তার মামা তাকে প্রতিদিন রাতে পড়াতে বসায়, সেখান থেকে নতুন নতুন শব্দ শিখায় তাকে। বাবার বাড়ি থেকে অনেক লোকজনই আসলো, মা আসেনি শুধু। ভাইয়াটা এসে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। আমি বললাম, কি রে, কাঁদিস কেন? ভাইয়া বলল, তোকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আমি বললাম, সবসময় তো বলতি আমার বিয়ে হলেই শান্তি। ভাইয়া আর কিছুই বলেনি, বেরিয়ে গেল রুম থেকে। হয়তো আমার সামনে অস্ত্রপাত করতে চাইনি। বাবা এই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলছে। সকালে ঘুম থেকে উঠার পর হতে এইমাত্র লোকটার দেখা মিলল, মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। ননদিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, যা বুঝলাম আমি, উনি হয়তো নিজের সব দিকটা সামলিয়েছেন। ননদি বলল, হুম। আমি বললাম, এখানে তো দেখছি অনেকেই আছে, তারা কি পারতো না এই কাজগুলো সামলাতে? ননদি বলল, ভাইয়া দেয়নি। আমি বললাম, কেন? ননদি বলল, মেহমান আপ্যায়নে যদি কোনো ত্রুটি থেকে যায় এতে তো আমাদেরই বদনাম হবে, তাই না? তাই ভাইয়া নিজেই সব দিক সামলাচ্ছে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। আমি বললাম, ও। রাতে সব কাজ শেষে উনি রুমে আসলেন 11টায়। রুমে থাকলে সময়ের হিসাবটা রাখা যায় ভালো। ঘরের দেয়ালে একটা দেয়াল ঘড়ি আছে বলে। উনি বললেন, কেমন আছো? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। উনি রাগী স্বরে বললেন, মুখে কি কেউ কস্টেপ লাগিয়ে দিয়েছে? আমি বললাম, না তো। উনি বললেন, তাহলে মুখে উত্তর না দিয়ে মাথা ঝাঁকাচ্ছ কেন?
কেন? আমি বললাম এমনি। উনি বললেন শরীরটা কেমন? আমি বললাম এই তো ভালো। উনি বললেন বারান্দায় চলো। আমি বললাম কেন? উনি বললেন জ্যোৎস্না বিলাস করব। কেন, কোনো অসুবিধা আছে? আমি উৎফুল্ল হয়ে বললাম না না, আমার তো এটাই চাওয়া, বরের সাথে প্রতি রাতে জ্যোৎস্না বিলাস করা, চাঁদনি রাতে তার হাত ধরে হাঁটা। কিন্তু কথা হলো উনি বুঝলেন কি করে যে আমার জ্যোৎস্না দেখতে ভালো লাগে? বারান্দায় একটা টুল রাখা, অনেকটা লম্বা আবার চওড়াও, চাইলে একটা মানুষ এখানে শুয়ে থাকতে পারবে। কিছু ফুল গাছও আছে, ফুল ফুটেছে, সুন্দর ঘ্রাণ ভেসে আসছে নাকে। হুট করে উনি একটা কথা বলে উঠলেন, কখনো কারো প্রেমে বিভোর হয়েছো? অনেকটা নরম স্বরে বারান্দায় লাগানো সদ্য ফোটা গোলাপের দিকে চেয়ে থেকে কথাটা বললেন। আমি কি উত্তর দিব খুঁজে পাচ্ছি না। আমি বললাম না, কি আর বলবো, কখনো কোনো পুরুষের দিকে চেয়ে দেখিনি, বিভোর হব কি করে কাহারো প্রেমে, তবে হয়েও যেতে পারি এখন। উনি বললেন তাই নাকি? সবারই একটা স্বপ্নের পুরুষ থাকে। আমি বললাম থাকে তো, আমারও আছে, তবে বাস্তবতায় কোনো পুরুষকে নিয়ে ভাবা হয়নি। উনি বললেন স্বপ্নের পুরুষ আছে, তবে বাস্তবতায় নেই। এর অর্থ আমার বোঝার ক্ষমতার বাহিরে হয়ে গেল। বাহ, এত বুঝের মানুষটার আবার ক্ষমতার বাহিরের কথাও আমার কাছে আছে। যাক, তাহলে মাঝে মাঝে তাকে আমি কথা দিয়ে হারিয়ে দিতে পারবো। আমি অবাক হয়ে বললাম আপনি নাও বুঝতে পারেন। উনি বললেন বুঝিয়ে বললে কিন্তু বোঝা যায়। আমি বললাম তাও ঠিক, আসলে বিষয়টা হচ্ছে আমি সব সময় ভাবনায় এমন একটা মানুষকে চাইতাম যে আমাকে বুঝবে, তাকে বোঝানোর জন্য আমাকে সব খুলে বলতে হবে না, সে নিজেই বুঝে নিবে। উনি বললেন তাই? আমি বললাম হুম। উনি বললেন তো কাউকে ভালোবাসছ নিশ্চয়ই? আমি বললাম না। উনি একটু কঠোর করেই বললেন দেখো কিন্তু। আমি বললাম হুম। উনি বললেন দেখো অনু, তোমার অতীত নিয়ে ঘাটাতে আমি চাই না, তবে হ্যাঁ তোমাকে নিয়ে বাঁচবো সারা জীবন। শুধু এই মুহূর্তে চাই তোমার সম্মতি। তুমি কি চাও আমার সাথে কাটাতে সারা জীবন? অনেকটা রোমান্টিক হয়ে কথাগুলো বললেন উনি। বেটা তো আমাকে পুরাই বিপাকে ফেলে দিল। কি বলবো উনাকে? চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। উনি বললেন ওই যে গোলাপটা দেখতে পাচ্ছ? আমি বললাম হুম। উনি বললেন তুমি ঠিক ওই সদ্য ফোটা গোলাপের মতন। গোলাপটা হয়তো দুদিন পর ঝরে পড়ে যাবে, তার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, তবে তোমার সৌন্দর্যতা আমার কাছে সারা জীবন এই সদ্য ফোটা গোলাপটার মতোই থাকবে, যাহার সৌন্দর্যতার বাহার সারা জীবন একই থাকবে। ওপস, লোকটাও না কিছুই মুখে আটকায় না দেখছি। চুপ করে থাকা ছাড়া আমার যে কোনো প্রতি উত্তর দেওয়ার মতো ভাষা নেই। উনি বললেন শোনো, আজ একটা কথা বলি। আমি কোনো কথা না বলে চুপ করে আছি। উনি বললেন কি হলো, মুখে কি কাঁঠালের আঠা বাজছে নাকি? আমি বললাম না তো। উনি বললেন তাহলে কথা কেন বলছো না? আমি বললাম শুনছি তো, আপনি বলুন। উনি বললেন নিজেকে কখনো ছোট করবা না, তবে হ্যাঁ সব ক্ষেত্রে নয়, বিশেষ করে আম্মুর সামনে, কারণ উনি তোমাকে বকাঝকা করবেন ঠিকই, দেখবে কিছুক্ষণ পর উনি নিজেই তোমাকে নিজ হাতে লোকমা তুলে খাইয়ে দিবে। আমি বললাম আচ্ছা। উনি বললেন আর হ্যাঁ, মায়ের সামনে বেশি শিক্ষিতগিরি দেখাতে যাবে না, কারণ আমার মা 90 দশকের উচ্চ মাধ্যমিক পাস, তো বুঝতেই পারছো কেমন শিক্ষিত মা আমার। কিছুদিন পরে দেখবে, কিছুদিন পরে কেন কালকেই দেখবে, মা আমাকে আর বোনকে একত্রে ধরে পিটাচ্ছে। এটা মায়ের শাসন, আদর, ভালোবাসা, এটাকে কখনো বিদ্রুপ করবা না। মা বকবে, শাসন করবে, তিনি আদরও করবে, ভালোবাসবে, তোমাকে ভুল শোধরাতে বলবে। মায়ের ভুল কখনো ধরতে যেও না, এতে মা কষ্ট পাবে। মনে রাখবে আমার মায়ের পায়ের নিচে আমার বেহেশত। আমি বললাম হুম, কথাগুলো মন দিয়ে শুনছি। উনি বললেন আর শোনো, বোন আমার একটু চঞ্চল, ও কিন্তু সবার মুখের উপর সব কথা বলে দেয়, তাই ও কখনো কোনো কথা বললে ওর মুখের উপর একটা হাসি দিয়ে দিবা, দেখবে সেও হেসে দিবে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম এমনটা কেন? উনি বললেন ওকে কখনো জিজ্ঞেস করে নিও। আমি বললাম আচ্ছা। উনি কিছুটা হতাশ হয়ে বললেন শুধু কি আমি বলে যাব, নাকি তুমিও কিছু বলবে? আমি বললাম আমি আর কি বলবো। উনি বললেন তুমি নিজের স্বপ্নের পুরুষকে নিয়ে সবসময় ভাবতে, এখন না হয় আমায় ওখান থেকে কিছু একটা শোনাও, দেখি তোমার ভাবনার জগতের স্বপ্নের মানুষটা হতে পারি কিনা। আমি বললাম আমার কিছুই মনে নেই এখন। লজ্জায় ফেলে দিল বেটা। উনি বললেন বুঝতে পেরেছি, জড়তা এখনো কাটেনি। আমি মনে মনে বললাম বুঝে নিল ব্যাপারটা। তিনি বললেন ইস, কিছুটা গরম লাগছে, যদিও বারান্দায় মৃদু ঠান্ডা বাতাস বইছে। এই মুহূর্তে আইসক্রিম হলে ব্যাপারটা জমতো ভালো। বসো তুমি, আমি একটু আসছি, জাস্ট এ মিনিট। বলেই লোকটা চলে গেল। লোকটার সম্পর্কে আমার কিছুই জানা নেই, গত একদিনে যা দেখছি বুঝছি ওটা হলো ওনার চলাফেরার প্রকৃতি, কিন্তু উনি কি কাজ করেন, কোথায় করেন কিছুই জানি না। বাহ, খুব সুন্দর একটা ব্যাপার ঘটে গেল, আমি বুঝতেই পারলাম না। আজ 2 দিন হতে চললো ওনার সাথে আমার নিকাহ হয়েছে, কিন্তু আমি তার নামটাই জানি না। বাহ, কি জ্ঞানী আমি, নিজেকে নিয়ে গর্ব হয় মাঝে মাঝে, এতটা কেয়ারফুল আমি। বাহ বাহ।
কি করে পারি আমি এসব? একটা বক্স হাতে আসলেন উনি। এই নাও, ইচ্ছে করছিল না তোমার? আমি বললাম কি এটা? উনি বললেন নিজের পছন্দের জিনিস কেউ দূর থেকে দেখলে বুঝে যায়, আর তুমি এতটা কাছে থেকেও বুঝতে পারছো না। আমি বললাম না তো, এখনো বুঝতে না পারা আমি। উনি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন হাতে নিয়ে খুলে দেখো। বক্সটা খোলার পর অনেকটা অবাক হয়ে বললাম, ওয়াও, আইসক্রিম। উনি বললেন হোম। আমি বললাম আপনি বুঝলেন কি করে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে? একটা মৃদু হাসি দিলেন উনি। আঙ্গুল দিয়ে খেতে শুরু করতে যাচ্ছি তখনই উনি বলে উঠলেন, শুনেছি তুমি ছোট থেকে আইসক্রিম খাও, কিন্তু আজ পর্যন্ত এটা শিখলে না কিভাবে খেতে হয়। অবুঝের মতো তাকিয়ে রইলাম। উনি একটা চামচ এগিয়ে দিয়ে বললেন এই নাও। কিছুটা খেয়ে ওনাকে দিলাম। উনি অল্প একটু খেয়ে রেখে দিলেন। উনি বললেন খুশি তো? আমি বললাম হুম। তার পকেটে থাকা রুমালটা এগিয়ে দিয়ে বললেন মুখটা মুছে নাও। আমি একটু অনুরোধের সুরে বললাম আচ্ছা একটা কথা বলি, যদি কিছু না বলেন। উনি বললেন হুম বলো। আমি একটু আহ্লাদি হয়ে বললাম কিছু বলতে পারবেন না কিন্তু? উনি বললেন ওকে বলবো না। অনেকটা অপরাধী হয়ে বললাম আপনার নামটা না আমার জানা হয়নি। উনি একটু অবাক হয়ে বললেন কি? আমি একটু শক্তভাবে বললাম কিছু বলবেন না বলেছেন কিন্তু। উনি বললেন হুকুম করছো? আমি বললাম কোনো সমস্যা? আমি কি করতে পারি না? উনি বললেন হুম, আমি এটাই চাই, তবে যা শুধু এই রুমের ভেতর প্রযোজ্য। আমি বললাম হুম ঠিক আছে। উনি বললেন মনে থাকবে? আমি বললাম হুম। নামটা বললেন না কিন্তু। উনি বললেন আমার নামটা না হয় এখন নাই বা জানলে। আমি অবুঝের ভাষায় বললাম এখন জানলে কি হবে? উনি বললেন এতদিন যে জানতে না তখন কি কিছু হয়েছে? তাই এখনো না জানলেও কিছু হবে না। সুন্দর এক মনকাড়া হাসি দিলেন উনি। চাঁদের আবছা আলোয় তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মনটা খারাপ করে বললাম হুম। উনি বললেন তোমার ফোনটা কই? আমি বললাম কেন, রুমে। উনি বললেন নিয়ে আসো তো। ফোনটা এনে ওনার হাতে দিয়ে ওনার পাশেই দাঁড়িয়ে আছি। উনি বললেন বসো এখানটায়। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় ওনার পাশে বসতে বললেন। আমি বললাম হোম। একটু দূর থেকে ফোনের স্ক্রিনের দিকে নজর দিতে চেষ্টা করছি। ব্যাপারটা মনে হয় ওনার চোখ এড়ালো না। হুট করে আমার কোমরে হাত দিয়ে এক হ্যাঁচকা টানে ওনার শরীরের সাথে মিশিয়ে বসালেন আমায়। উনি বললেন আমার স্পর্শ তোমার জন্য অস্বাভাবিক কিছু না, তোমাকে অশালীন কিছু করছি না আমি। অন্তত একটু ছোঁয়া তো পেতে পারি নাকি? বেটা এত লজ্জা কেমনে দিতে জানে, সে হয়তো নিজেই জানে না। আমারও যে ওনাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে না তা কিন্তু নয়। লজ্জা পেয়ে বললাম হুম। উনি বললেন দেখতে চাইছিলে না আমি কি করছি? দেখো। ফোনের স্ক্রিনটা একটু আমার দিকে এগিয়ে দিয়ে একটা নাম্বার টাইপ করছেন। ওনার শরীরের সাথে আমার শরীরটা লেগেই আছে। আমার কাছে তো ভালোই লাগছে, জানি না ওনার কাছে কেমন লাগছে। হয়তো ওনার কাছেও ভালো লাগছে, তাই তো এতটা কাছে উনি আমায় টেনে নিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।